আসসালামু আলাইকুম, শারমিন স্বাগত জানাচ্ছি এনটিভি এর মধ্যরাতের খবরে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম এবং এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের সামনে হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে আব্দুস সালাম সহ অন্যদের উপর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও গুলি করে অতর্কিত হামলা চালায়। গুলিতে ঘটনাস্থলেই মারা যান সালাম। পরে হাসপাতালে মারা যান গুলিবিদ্ধ মতিন আলী। তিনি স্থানীয় হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গুলিবিদ্ধ মতিনের বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের। তারা জানায়, জড়িতদের ধরতে অভিযান চলছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে নারায়ণগঞ্জে ফতুল্লায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইট বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতেও পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার আলামত সংগ্রহ করে। নিহত সুরজ মিয়া ফতুল্লার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন। এদিন দুপুরে উত্তর কাশীপুর এলাকায় হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ত্রাসীরা প্রথমে সুরজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, পরে তার দুই ছেলে সহ 4 জনকে কুপিয়ে আহত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সুরজ। স্বজনরা জানান, উত্তর কাশীপুর আলীপাড়া গ্রামে তাদের অটোরিকশার গ্যারেজ ও ইট বালুর ব্যবসা রয়েছে। এ নিয়ে একই এলাকার সালাউদ্দিন সালু হীরার সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। রাজধানী মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বয়ে যাওয়া রামচন্দ্রপুর খাল দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবারের অভিযানে আলোচিত সাদিক এগ্রো খামারের কয়েকটি অংশ ভেঙে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। দীর্ঘদিন খালে পশুর বর্জ্য ফেলে তা ভরাট করে এগ্রো ফার্মটি। কয়েক দফার সতর্ক বার্তা দিয়েও কাজ না হওয়ায় এমন অভিযান চালানো হয়েছে বলে জানান ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। নাজিবুর রহমানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একের পর এক বুলডোজারের আঘাতে গুড়িয়ে দেয়া হচ্ছে কোটি টাকার গরু আর 15 লাখ টাকার ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর খামারের অবৈধ স্থাপনা। এ সময় সেখানে থাকা পশু দ্রুত সরিয়ে নেয় খামারের কর্মীরা। ডিএনসিসির দাবি, স্থাপনা নির্মাণের নিয়ম ভঙ্গ করে খালের সীমানা অতিক্রম করে নির্মিত হয়েছে এই অংশটি। শুধু এই অংশই নয়, নবীনগর হাউজিং এলাকার খামারের আরেকটি অংশ ভেঙে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে এমন অভিযানকে উদ্দেশ্য প্রণোদিত বলে ক্ষোভ জানায় খামার সংশ্লিষ্টরা। আমাদের লিগ্যাল ছিল, আমরা লিগ্যাল, সাথে কোনো অবৈধ কিছু নাই। মালিকের কথা সহ শুনে নেই, কাগজ দেখার পরেও কথা শুনে নেই। তাহলে আপনি কি বুঝেন? আমার কোনো উদ্দেশ্য থাকতে তাহলে আমাকে নোটিশ দিত, আপনার বাড়ি ভেঙে ফেলবো, আমাকে নোটিশ দিত। আমাকে তো কোনো নোটিশও দেয় নেই, আমাকে জানায়। খামারের পাশেই খাল ভরাট করে রিকশার গ্যারেজ গড়ে তোলে দখলদাররা। সেটিও উচ্ছেদ করে রামচন্দ্রপুর খালের প্রবাহ নিশ্চিত করার কথা জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খামারের বর্জ্য খালে ফেলে তা ভরাট করে এবং খালের অংশে স্থাপনা নির্মাণ করে নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে সাদিক এগ্রো, বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর সেই অভিযোগের প্রেক্ষিতেই আজ অবশেষে অভিযানে নেমেছে সংস্থাটি। তবে তাদের দাবি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, খাল দখলদারদের বিরুদ্ধে মাঠে নেমেছে তারা। আমাদের রামচন্দ্রপুর খালের একদম মুখের ভিতর ভরাট করে এই জায়গাটা ভরাট করে এখানে স্থাপনা করা হয়েছে। এখানে যে সকল অবৈধ স্থাপনা আছে, সকল অবৈধ স্থাপনাই এখানে হচ্ছে যে ঘুরিয়ে দেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান নয়, এখানে সকল দখলদারদের বিরুদ্ধে অভিযান চলছে। শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাড়াও খামারের বর্জ্য ফেলে খাল ভরাটের অভিযোগ আছে প্রতিষ্ঠানটির নামে। এছাড়াও সরকারি রাস্তা দখল করে সেখানে অনুমোদন ছাড়া কোরবানির পশু প্রদর্শনীর ব্যবস্থা করে আলোচিত সাদিক এগ্রো। জলাশয় দখলদারদের কোনো ছাড় না দেওয়ার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির ক্ষমতার কাছে অসহায় স্থানীয়রা। তার বিরুদ্ধে কথা বললেই চলত হামলা মামলা। প্রভাবশালীদের ছত্রছায়ায় নরসিংদীর রাজনীতিতে লাকির এই বিস্ময়কর উত্থান বলে অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। লাকি আতঙ্ক এখন নরসিংদীর রায়পুরার ঘরে ঘরে।
নরসিংদী বিশ্বজিৎ সাহাকে নিয়ে রনি রায়হানের ক্যামেরায় জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। আমার জমি হেন আছে এই নয় মাথাটা পড়ছে এই লেগে টাকা পয়সা দিছে আপনাদের কোনো? না ম্যাডামের যেটা মন চাইছে এটাই করছে, আমরা তো ম্যাডামের কথা কইতে পারি। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির ক্ষমতার দাপটের কাছে অসহায় এরা। নিজেদের জমি দখল করে নিলেও প্রতিবাদ করার সাহসটুকু পাননি, এমনকি অনুরোধ করেও লাকির হাত থেকে রক্ষা করতে পারেননি বাপদাদার কবরস্থানটিও। চাচারা গেছেন গিয়ে ম্যাডামের কাছে কইছে পরে বুধ ম্যাডাম এটা আর গুরুত্ব দিছে না। খারাপ লাগলে কি, আমরা তো আর ফিরাইবার মতন ক্ষমতা নাই। এখন কবর দিই আমরা, মসজিদ আছে, মসজিদের কাছে অল্প কত জায়গা এটার মধ্যে আমরা দিই না, কি করুম, মানে লাজদের উপরে রাজ যেত না। স্থানীয় প্রভাবশালী রাজনীতিকের ছত্রছায়ায় নরসিংদীর রাজনীতিতে বিস্ময়কর উত্থান এই নারীর ক্ষমতার কাছে অসহায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। রাজু সাহেব ওনাকে সমর্থন দিয়েছে বলে উনি আজকে এত ক্ষমতাধর হয়েছেন। এগুলোই আজকে আমার দলের জন্য এবং এই সরকারের জন্য আজকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। রাজু ভাইয়ের ছত্রছায়া যখন উনি চলে গেল তখন উনি মানে রায়পুরা কেন সারা নরসিংদীর দরাচোয়ার আধিপত্য বিস্তার করেছেন। হ্যাঁ, তিনি সকল ক্ষমতার দরাচোয়ার বাইরে আর কি। ছাগলকাণ্ডে দেশব্যাপী ব্যাপক সমালোচনার পর কেউ কেউ গণমাধ্যমে মুখ খুললেও রোষানলে পড়েছেন লাকি বাহিনীর। এখন আর ভয়ে মুখ খুলতে চান না তারা। আমি আসলে বলতে চাচ্ছি না এইভাবে। আজকে আপনারা আপনারা জিজ্ঞেস করছেন, আমি বলবো, কিন্তু দেখা যাবে যে ওরকম হয়তো 2টা লাশ ফেলে দিব না। আমাকে বলা হচ্ছে 1000 টাকা বরাদ্দ আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য 2টা বুলেটের দাম 1000 টাকা। মতিউর লাকির কর্মকাণ্ডে বিব্রত রায়পুরাবাসীর দাবি, সঠিক তদন্তের মাধ্যমে সরকার তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, রায়পুরা, নরসিংদী। সরকার ভারতের কাছে দেশকে জিম্মি করে দিচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব চুক্তি করা হয়েছে তা দেশের স্বার্থ বিরোধী। বেগম খালেদা জিয়ার সাজা 6 মাস করে স্থগিত করার সরকারের নতুন খেলা মন্তব্য করে তিনি বলেছেন, প্রতিহিংসার শিকার হয়ে প্রতিদিনই মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি প্রধান। বৃহস্পতিবার এক মানববন্ধনে এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে দলের নেতারা বলেন, বেগম জিয়া ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা, তাই আন্দোলনে সবাইকে নামার আহ্বান জানান তারা। রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে সাবেক প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে সাজা ও বন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে প্রতিদিনই তাকে সঙ্গে লড়তে হয়। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা কার একটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। ভারত থেকে প্রধানমন্ত্রী কিছুই আনতে পারেননি মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফর করে? পানির কথা কোথাও নেই, উপরন্তু যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ। হচ্ছে যে তারা তিস্তা চুক্তির জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানির সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন, অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা হইল। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছেন। ক্ষমতা ধরে রাখতে বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান। আজকে দেশপ্রেমিক যারা যে সমস্ত মানুষ আছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। প্রশাসন সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে অ্যাডিশনাল কমিশনার AKM হাফিজ আক্তারের সাথে বৈঠক শেষে প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন তিনি। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শনিবারের সমাবেশ থেকে নতুন আওয়াজ তৈরি হবে, আর এতে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে। দাবি নিয়ে জাতীয়তাবাদী দল আন্দোলনের মাঠে রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা আরো বলেন, দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমাদের দলের ঢাকা সিটিতে আশেপাশে যারা রয়েছেন সবাই সেই সবাই অংশগ্রহণ করবেন এবং মিছিলের নগরীতে পরিণত হবে। এই আওয়াজ থেকে, এই সমাবেশ থেকে নতুন আওয়াজ তৈরি হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে বাধ্য হবে এই সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর চীন সফর খুবই তাৎপর্যপূর্ণ, কারণ সেই সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে হায়ার এডুকেশন ইন বাংলাদেশ ও আমি প্রীতিলতা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিস্তা প্রকল্পে ভারত নাকি চীনের সহায়তায় গ্রহণ করা হবে, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী ভারত সহায়তা করলে সেটাই ভালো হবে। ভারত বাংলাদেশ ট্রেন যোগাযোগে দুই দেশে লাভবান হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছেন হাইকোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পত্তি নিয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তারপরও দুদক তা অনুসন্ধানে কোনো পদক্ষেপ নেয়নি, যা দুদকের নিষ্ক্রিয়তা প্রকাশ করে। পত্রিকায় প্রকাশিত এসব রিপোর্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা বিশ্বাস ক্ষুণ্ণ করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই এই বিষয়ে দুদককে অনুসন্ধানে অনুরোধ জানানো হয়। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জ, গুলশান, বাড্ডা, আদাবর ও বান্দরবানে জব্দকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় কিলিং মিশনের অংশ নেওয়া সব আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে একথা জানান তিনি। তবে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তথা মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে, কারণ ওই খুনি এখন অবস্থান করছে দেশের বাইরে, এমনটাও জানিয়েছেন ডিবি প্রধান। কী কারণে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে তা এখনও অজানা পুলিশের কাছে। তবে হত্যার পেছনে রাজনীতি, ব্যবসা নাকি ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার হওয়া 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজের 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত 10টি দোকান। বৃহস্পতিবার রাতে বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। 3 ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গাজীপুরে কুড়িগ্রাম এক্সপ্রেসের বিকল ইঞ্জিন সরিয়ে নিয়ে নতুন ইঞ্জিন লাগানো হয়। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানিয়েছেন, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। কিছু দূর যাওয়ার পর মির্জাপুর রেল স্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ট্রেনের সচল ইঞ্জিন লাগানো হলে এদিন সন্ধ্যায় কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। স্বাভাবিক হয় উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল। ঢাকায় নিযুক্ত 13 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আম বাগান পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। বৃহস্পতিবার সকালে নাচল উপজেলার কান্দবনা গ্রামে বাগান পরিদর্শনকালে উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদনের কার্যক্রম তুলে ধরা হয়। সুস্বাদু ফলটি রফতানি বাড়াতে নানা উদ্যোগের কথা জানান মন্ত্রী। এ সময় ব্রুনেই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন,
পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূত, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের কান্ট্রি ডিরেক্টর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী ছাড়াও পরিদর্শন স্থলে ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, কৃষি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে কারারক্ষী দুলাল হোসেন, আব্দুল মতিন এবং আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত মহাকারা পরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে এই ঘটনায় কারাগারের জেলার ফরিদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েদিদের বুধবার রাতেই কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া কারাগারের ছাদ ছিদ্র করে চাদর দিয়ে রশি বানিয়ে জেলখানার উঁচু দেয়াল পার হয়ে পালিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। ভোর রাতে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। সিলেট থেকে ট্রেনে চট্টগ্রামে আসার পথে তরুণীকে দলগত ধর্ষণের অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণের ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে সিলেট থেকে চট্টগ্রাম আসার পথে এক তরুণীকে দলগত ধর্ষণ করে ট্রেনে খাবার সরবরাহকারী সংস্থা এসএ কর্পোরেশনের 4 কর্মী। এ ঘটনায় তরুণীর অভিযোগের ভিত্তিতে জামাল, শরীফ ও রাশেদ নামে 3 জনকে ওই রাতেই আটক করে পুলিশ। এই ঘটনায় ট্রেনটি কর্তব্যরত গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়। ভিকটিমকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ধর্ষণ ঘটনায় আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে গত রাতে নোয়াখালী বেগমগঞ্জ থেকে অপর আসামি আব্দুর রব রাসেলকে আটক করা হয়। গতকাল নোয়াখালীর বেগমগঞ্জ থানার কুতুবপুর থেকে ভোর রাত্রে অ্যারেস্ট করে আমরা নিয়ে আসি। আমরা আসলে এদের সম্পর্কে আগে কোনো অভিযোগ পাই নাই, আজকে অভিযোগ পেলাম। অভিযোগ পাওয়া মাত্রই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। শুধু সংবাদ আর বিনোদনই নয়, দুর্যোগ দুর্ভোগে আর্তমানবতার পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় সুনামগঞ্জের পর সিলেটের বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে এনটিভি। আজ সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পানিবন্দী 2 শতাধিক পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। সুনামগঞ্জের পর এবার সিলেটের পথে বন্যা দুর্গতদের জন্য এনটিভির ত্রাণ সহায়তা। 1 মাসে 2 দফায় বন্যার কবলে পড়া সিলেটে দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। ক্ষতিগ্রস্ত হয়েছেন 10 লক্ষাধিক মানুষ। ঢলের পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে পানিবন্দী বসতঘরে ফেরা দুর্গতদের খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে অন্যের সহায়তার উপর। বন্যায় বিপর্যস্ত সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার বানভাসী এমন 2 শতাধিক পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয় এনটিভি। ওখানে আপনার দিশন যেন গুলটা নিয়ে খাই আর আপনার তো লাগে নামাজ পড়ি দোয়া করতাম। বন্যার সময় আমরা তো খানিবনি বড় ওসর আসলাম, এখন তো বর্তমানে এনটিভি ইনশাল্লাহ আমরা বাড়িতে নিয়ে পৌঁছে দিত ইনশাল্লাহ। এনটিভি চেয়ারম্যানে দিছন আমরা খাজিয়া খুশি বাচ্চাদের দোয়া করবা। যে সাহায্য করছেন এই সাহায্য আমরা পাইয়া অনেক খুশি হয়েছি। আমরা তাদের বালা হরকা এখনো পর্যন্ত আমাদের গোয়াইনঘাট উপজেলায় শুধুমাত্র এই গণমাধ্যমের মধ্য থেকে এনটিভির পক্ষ থেকে এখানে আজকে ত্রাণ সামগ্রী নিয়ে আসার জন্য এখানে ধন্যবাদ জানাচ্ছি। দুর্গত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় তা অপর্যাপ্ত। 2022 সালের বন্যা সকল প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা এনটিভিকে আমাদের পাশে পাই, দুর্গত মানুষের পাশে পাই। এই জন্য আমি কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আমি এনটিভিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে যে এনটিভির যাত্রা শুরু হয়েছিল, এটাও কিন্তু সময়ের সাথে এনটিভি এখনও আছে। যেমন এই সময়ে যে বন্যা আক্রান্ত মানুষ, সময়কে অ্যাড্রেস করে বন্যা আক্রান্ত মানুষের পাশে যে দাঁড়িয়েছে, এই জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগান নিয়ে শুধু সংবাদ বা বিনোদন নয়, দুর্যোগময় পরিস্থিতিতে সবসময় দুর্গতদের পাশে থেকেছে এনটিভি, থাকবে আগামীতেও। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। এবারে প্রবাসের খবর।
মালয়েশিয়ায় কর্মরত শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে কাইসার হামিদ হান্নান জানিয়েছেন, ক্যামেরুন হাইল্যান্ডসে প্রবাসী কর্মীদের চিত্ত বিনোদনের উদ্দেশ্যে এই অনুষ্ঠানে আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। মত বিনিময়কালে শ্রমিকরা পাসপোর্ট সহ হাইকমিশনের অন্যান্য সেবা কুয়ালালামপুর থেকে দূরবর্তী ক্যামেরুন হাইল্যান্ডসে প্রদানের দাবি জানান। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে ৩ জাতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে এবং মাসুদ করিম সুমনের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল BM জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শ্রম কাউন্সিলর আব্দুল সালাম, জালাল উদ্দিন, মাওলানা ফজলুল কবির চৌধুরী, নাসির উদ্দিন বাবু সহ অন্যান্যরা। কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসীদের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। NTV কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, দোহার অদূরে আলখোরের পার্পল আইল্যান্ডে অনুষ্ঠিত আনন্দ ভ্রমণে শিবপুর ইউনিয়নের প্রবাসীরা উপস্থিত ছিলেন। শিবপুর প্রবাসী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি শিবলি সাদিকের সভাপতিত্বে বক্তব্য দেন লিমন ভূঁইয়া, জসিম উদ্দিন সরকার, শাহনেওয়াজ শানু। মক্কায় হাজিদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে কুমিল্লা দাউদকান্দি প্রবাসী ফোরাম, সৌদি আরব। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, সংগঠনের সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে ও আশরাফুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর আব্দুল মান্নান জয়। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালেহ মোহাম্মদ রুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালে খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে পিড়ে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।